নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়। এখানে রেখা, কোণ ও ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছে। জ্যামিতি বা জিওমেট্রি গণিতশাস্ত্রের একটি প্রাচীন শাখা। জিওমেট্রি শব্দটি এসেছে একটি গ্রিক শব্দ থেকে, যার অর্থ ভূমি পরিমাপ। কৃষিভিত্তিক সভ্যতার যুগে ভূমি পরিমাপের প্রয়োজনে জ্যামিতির সৃষ্টি হয়েছিল। তবে জ্যামিতি আজকাল কেবল ভূমি পরিমাপের জন্য ব্যবহৃত হয় না, বরং বহু জটিল গাণিতিক সমস্যা সমাধানে জ্যামিতির জ্ঞান এখন অপরিহার্য। প্রাচীন সভ্যতার নিদর্শনগুলো যদি আমরা দেখি, সেখানেও জ্যামিতির চর্চার প্রমাণ পাওয়া যায়। ঐতিহাসিকদের মতে প্রাচীন মিশরে আনুমানিক 4000 বছর আগেই ভূমি জরিপের কাজে জ্যামিতিক ধ্যান ধারণা ব্যবহার করা হতো। প্রাচীন মিশর, ব্যাবিলন, ভারত, চীন ও ইনকা সভ্যতার বিভিন্ন ব্যবহারিক কাজে জ্যামিতি প্রয়োগের নিদর্শন রয়ে গেছে। পাক ভারতের উপমহাদেশে সিন্ধু উপত্যকায় সভ্যতার জ্যামিতির বহুল ব্যবহার ছিল। হরপ্পা, মহেঞ্জোদারোর খননের সুপরিকল্পিত নগরীর অস্তিত্ব পাওয়া যায়। শহরের রাস্তাগুলো ছিল সমান্তরাল এবং ভূগর্ভস্থ নিষ্কাশন ব্যবস্থা ছিল উন্নত। তাছাড়া ঘরবাড়ির আকারগুলো দেখে বোঝা যায় যে শহরের অধিবাসীরা ভূমি পরিমাপে দক্ষ ছিল। বৈদিক যুগে বেদি তৈরিতে নির্দিষ্ট জ্যামিতিক আকার ও ক্ষেত্রফল মেনে চলা হতো। এগুলো প্রধানত ত্রিভুজ, চতুর্ভুজ ও ট্রাপিজমের আকারে সমন্বয়ে গঠিত হতো। তবে প্রাচীন গ্রিক সভ্যতার যুগে জ্যামিতিক প্রণালীবদ্ধ রূপটি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। গ্রিক গণিতবিদ থেলিসকে প্রথম জ্যামিতিক প্রমাণের কৃতিত্ব দেওয়া হয়। তিনি যুক্তিযুক্ত প্রমাণ দেন যে ব্যাস দ্বারা বৃত্ত সমদ্বিখণ্ডিত হয়। থেলিসের শিষ্য পিথাগোরাস জ্যামিতিক তত্ত্বের বিস্তৃতি ঘটান। আনুমানিক খ্রিস্টপূর্ব 300 অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড জ্যামিতির ইতস্তত বিক্ষিপ্ত সূত্রগুলোকে বিভিন্নবদ্ধভাবে সুবিন্যস্ত করে তার বিখ্যাত গ্রন্থ এলিমেন্টস রচনা করেন। 13 খণ্ডে সম্পূর্ণ কালোত্তীর্ণ এই এলিমেন্টস গ্রন্থটি ছিল আধুনিক জ্যামিতির ভিত্তিস্বরূপ। এই অধ্যায়ে ইউক্লিডীয় অনুসরণে যুক্তিমূলক জ্যামিতিক আলোচনা করা হবে। আর এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে তা হলো সমতলীয় জ্যামিতির মৌলিক স্বীকার্যগুলো বর্ণনা করতে পারবে, ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করতে পারবে, ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য ও অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ করে সমস্যার সমাধান করতে পারবে। অধ্যায় 6.1। প্রথমেই স্থান, তল, রেখা ও বিন্দু সম্পর্কে ধারণা নিই। স্থান। আমাদের চারপাশে বিস্তৃত জগৎ সীমাহীন। এর বিভিন্ন অংশ জুড়ে রয়েছে ছোট বড় নানা রকম বস্তু। ছোট বড় বলতে বালুকণা, আলপিন, পেন্সিল, কাগজ, চেয়ার টেবিল, ইট পাথর, বাড়িঘর, পাহাড়, পৃথিবী, গ্রহ, নক্ষত্র সবই বোঝানো যায়। কিন্তু বস্তু স্থানের যে অংশ জুড়ে থাকে সে স্থানটুকু আকার, আকৃতি, অবস্থান, বৈশিষ্ট্য প্রভৃতি জ্যামিতিক ধ্যান ধারণা থেকে উদ্ভব। কোন ঘনবস্তু যে স্থান অধিকার করে থাকে তা 3 দিকে বিস্তৃত। এই 3 দিকের বিস্তারেই বস্তুটির 3টি মাত্রা রয়েছে: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। সেজন্য প্রত্যেক ঘনবস্তুই ত্রিমাত্রিক। আমরা যদি পাশের চিত্রটি লক্ষ্য করি তাহলে দেখব এটি একটি ঘনবস্তু, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। তাই এই বস্তুটি একটি ত্রিমাত্রিক বস্তু। এরপরে তল। তলের শুধুমাত্র দৈর্ঘ্য ও প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নেই। একটি বাক্সের 2টি মাত্রা ঠিক রেখে তৃতীয় মাত্রা ক্রমশ হ্রাস করে শূন্যে পরিণত করলে বাক্সটির পৃষ্ঠবিশেষ মাত্রা অবশিষ্ট থাকে। এভাবে ঘনবস্তুর তলের ধারণা আসা যায়। আমরা যদি এটি ঘনবস্তু ধরি তাহলে আস্তে আস্তে যদি এর এই উচ্চতাটিকে আমরা যদি কমিয়ে দিই, আস্তে আস্তে হ্রাস করতে থাকলে যা পাওয়া যাবে যে তার উপরের স্থানটি, এটিকে তল বলে। রেখা। এর শুধুমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ ও উচ্চতা নেই। বাক্সের একটি পৃষ্ঠের তলের প্রস্থ ক্রমশ হ্রাস পেয়ে সম্পূর্ণ শূন্য হলে ওই তলের একটি রেখা মাত্র অবশ্য থাকে। এভাবে তলের ধারণা থেকে রেখার ধারণা আসে। আমরা এর আগে তলের ধারণা পেয়েছি। এখন এই তল থেকে যদি আমরা এই প্রস্থটিকে হ্রাস করতে থাকি তাহলে দেখব যে আমরা একটি রেখা পাবো, আর এটিকেই রেখা বলা হয়। বিন্দু। বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই। ঠিক তল ও রেখার মধ্যে যদি আমরা রেখাটিকে এরকম হ্রাস করতে থাকি তখন রেখাটি একটি বিন্দুতে পৌঁছাবে। যেমন এটি একটি বিন্দু, যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, শুধু আছে অবস্থান। অর্থাৎ 6.1-এ আমরা ইউক্লিডীয় স্বীকার্যগুলি জানি। আধুনিক জ্যামিতিতে বিন্দু, সরলরেখা ও সমতলকে প্রাথমিক ধারণা হিসেবে গ্রহণ করে তাদের কিছু বৈশিষ্ট্যকে স্বীকার করে নেওয়া হয়। এই স্বীকৃত বৈশিষ্ট্যগুলোকে জ্যামিতিক স্বীকার্য বলা হয়। বাস্তব ধারণার সঙ্গে সঙ্গতি রেখে এই স্বীকার্যগুলো সমূহকে নির্ধারণ করা হয়েছে। ইউক্লিডীয়
5টি স্বীকার্য দিয়েছেন। এর মধ্যে প্রথম স্বীকার্যটি হল একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত একটি সরলরেখা আঁকা। স্বীকার্য 2, খণ্ডিত রেখাংশে যথেচ্ছভাবে বানানো যায়। স্বীকার্য 3, যে কোনো কেন্দ্র ও যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকা যায়। স্বীকার্য 4, সকল সমকোণ পরস্পর সমান। এবং স্বীকার্য 5, একটি সরলরেখা আরেকটি সরলরেখাকে ছেদ করলে এবং ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণের সমষ্টি দুই কোণ সমকোণের চেয়ে কম হলে রেখা দুইটি যথেচ্ছভাবে বর্ধিত করলে যেদিকে কোণের সমষ্টি দুই সমকোণের চেয়ে কম সেই দিকেই মিলিত হয়। আমরা এখন জেনে নিব সমতল জ্যামিতির আপত্তন স্বীকার্যসমূহ। আপত্তন স্বীকার্যসমূহের 1 নম্বর স্বীকার্য, জগতের সকল বিন্দুর সেট এবং সমতল ও সরলরেখা একই সেটের উপস্থিত। স্বীকার্য 2, দুটি ভিন্ন ভিন্ন বিন্দুর জন্য একটি ও কেবল একটি সরলরেখা আছে যাতে উভয় বিন্দু অবস্থিত। স্বীকার্য 3, একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি ভিন্ন ভিন্ন বিন্দুর জন্য একটি ও কেবল একটি সুসমতল আছে যাতে বিন্দু তিনটি অবস্থিত থাকে। স্বীকার্য 4, কোন সমতলে দুটি ভিন্ন বিন্দু দিয়ে যায় এমন সরলরেখা ওই সমতলে অবস্থিত। স্বীকার্য 5 এর 3টি স্বীকার্য রয়েছে। ক, জগতে একাধিক সমতল বিদ্যমান। খ, প্রত্যেক সমতলে একাধিক সরলরেখা অবস্থিত। গ, প্রত্যেক সরলরেখা বিন্দুসমূহ এবং বাস্তব সংখ্যাসমূহকে এমনভাবে সম্পৃক্ত করা যায় যেন রেখাটির প্রত্যেক বিন্দুর সঙ্গে একটি অনন্য বাস্তব সংখ্যার সৃষ্টি হয় এবং প্রত্যেক বাস্তব সংখ্যার সঙ্গে রেখাটি একটি অনন্য বিন্দু সংশ্লিষ্ট হয়। গাণিতিক উক্তির প্রমাণ। যে কোনো গাণিতিক তত্ত্বে কতিপয় প্রাথমিক ধারণা, সংজ্ঞা ও স্বীকার্যের উপর ভিত্তি করে ধাপে ধাপে ওই তত্ত্ব সম্পর্কিত বিভিন্ন উক্তি যৌক্তিকভাবে প্রমাণ করা হয়। এরূপ উক্তিকে সাধারণ প্রতিজ্ঞা বলা হয়। প্রতিজ্ঞার যৌক্তিকতা প্রমাণের জন্য যুক্তিবিদ্যার কিছু নিয়ম প্রয়োগ করা হয়, যেমন 1, আরোহ পদ্ধতি, খ, অবরোহ পদ্ধতি, গ, বিরোধ পদ্ধতি। এই বিরোধ পদ্ধতিটি দার্শনিক অ্যারিস্টটল যুক্তিমূলক প্রমাণের এই পদ্ধতির সূচনা করেন। এই পদ্ধতিটি হল, একই গুণকে একই সময়ে স্বীকার ও অস্বীকার করা যায় না। একই জিনিসের দুটি পরস্পর বিরোধী গুণ থাকতে পারে না। যা পরস্পর বিরোধী তা অচিন্তনীয়। কোন বস্তু একক সময়ে যে গুণের অধিকারী হয় সেই বস্তু একই সময়ে সেই গুণের অনধিকারী হতে পারে না। জ্যামিতিক প্রমাণ। জ্যামিতিক প্রতিজ্ঞা বর্ণনায় সাধারণ নির্বাচন অথবা বিশেষ নির্বাচন ব্যবহার করা হয়। সাধারণ নির্বাচন হচ্ছে চিত্র নিরপেক্ষ বর্ণনা আর বিশেষ নির্বাচন হচ্ছে চিত্র নির্ভর বর্ণনা। কোন প্রতিজ্ঞার সাধারণ নির্বাচন দেওয়া থাকলে প্রতিজ্ঞার বিষয়বস্তু বিশেষ নির্বাচনের মাধ্যমে নির্দিষ্ট করা হয়। এজন্য প্রয়োজনীয় চিত্র অঙ্কন করতে হয়। জ্যামিতিক উপপাদ্য প্রমাণে সাধারণত নিম্নোক্ত ধাপগুলো ব্যবহার করা হয়। 1, সাধারণ নির্বাচন। 2, চিত্র বিশেষ নির্বাচন। 3, প্রয়োজনীয় অঙ্কনের বর্ণনা। 4, প্রয়োজনীয় প্রমাণের যৌক্তিক ধাপগুলোর বর্ণনা। যদি কোনো প্রতিজ্ঞা সরাসরি একটি উপপাদ্যের সিদ্ধান্ত থেকে প্রমাণিত হয় তবে অনেক সময় ওই উপপাদ্য অনুসিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়। বিভিন্ন প্রতিজ্ঞা প্রমাণ করা ছাড়াও জ্যামিতিক বিভিন্ন চিত্র অঙ্কন করার প্রস্তাবনা বিবেচনা করা হয়। এগুলোকে সম্পাদ্য বলা হয়। সম্পাদ্য বিষয়ক চিত্র অঙ্কন করে চিন্তাকরণের বর্ণনা ও যৌক্তিকতা উল্লেখ করতে হয়।